হাই এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমরা ক্লাস 12-এর মানে দ্বাদশ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পলিটিক্যাল সায়েন্সের সাজেকশন নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা আগে শুরু করি। দেখো, তোমাদের ক্লাস 12-এ অনেক অধ্যায় আছে, তার মধ্যে সব অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন আসবে না। বড় প্রশ্ন মানে 8 নম্বরের প্রশ্ন আসবে না। তো যেসব অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে সেই সব অধ্যায়গুলো এখানে আলোচনা করা হয়েছে, এবং সেই সব অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে এবং আসার চান্স খুব বেশি এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই ভিডিওর যে পিডিএফ থাকবে সেটি ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেও। আর যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার পিডিএফ হিসাবে তোমাদের লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি এর যে উত্তর আছে এর উত্তরগুলো করে অবশ্যই ভিডিও করে দেবো, যাতে তোমাদের অনেক সুবিধা হয়। তো দেখো, চলো আজকের ভিডিও শুরু করি। তো প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায় দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাও আমি একটা প্রশ্ন এক্সট্রা দিয়েছি, তোমাদের যাদের ইচ্ছা হবে তারা করে নিও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা স্টার মার্ক করে দেবে। বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, অথবা বিশ্বায়নের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। দুটোই মানে একই প্রশ্ন, অথবা দেওয়া আছে, দুটোই প্রশ্ন ইম্পর্টেন্ট। এই দুটো করলে মানে একটা তো অবশ্যই কমন পাবেই পাবে পরীক্ষা। দেখবে তোমাদের প্রথম অধ্যায় থেকে অথবা দেওয়া থাকে। অথবা দেওয়া থাকে মানে কি, একটা প্রশ্ন দেওয়া থাকে আবার তার সঙ্গে অথবা দেওয়া থাকে, তো ওই জন্য অনেক সুবিধা, কিন্তু অন্য অধ্যায় এরকমটা হয় না। আচ্ছা, 3 নম্বর দেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সংক্ষেপে আলোচনা করো। এটা যাদের ইচ্ছা হবে তারা করে নিয়ে যাও, কিন্তু এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন। ওকে, তারপর দেখো, এবার কিন্তু 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে না, শর্ট প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নগুলো আস্তে আস্তে তোমাদের ভিডিও করে দিচ্ছি আমি। দেখো, পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটা আলোচনা করো। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাত্মা গান্ধীর রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। তারপরে দেখো, ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষ বিপক্ষে যুক্তি দাও। আসলে এর লজিকগুলো একই, যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষ বিপক্ষে যুক্তি দাও, এখানে যেগুলো পক্ষে এখানে সেগুলো বিপক্ষে। তো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যারা সত্যিকারে করে যাবে, মানে এই প্রশ্নটা সত্যিকারে বুঝে করে যাবে, তারা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষ বিপক্ষে যুক্তিগুলো নিজে নিজেই মানে বানিয়ে করতে পারবে, যদি পড়ে যায় ঠিকঠাক করে, বুঝে যায় পড়ে। তারপরে দেখো, সপ্তম অধ্যায় থেকে দুটো প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, অষ্টম অধ্যায় থেকে দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভা পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো, অথবা ভারতের সংসদের উভয় কক্ষে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। একই প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। এটা আমি দিয়েছি, কিন্তু লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, যারা ঠিকঠাক করে করতে পারো তারা এটাও করতে পারবে, কেননা
কোশ্চেনের অ্যান্সার দুটো প্রায় সেম, একটুকুনি আলাদা হয়, যেহেতু এটা বিধানসভা আর এটা লোকসভা, ওই জন্য আলাদাটা হয়। তারপর দেখো, ওকে, নবম অধ্যায় দেখো, ভারতের হাইকোর্টগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের লোক আদালত গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হাইকোর্ট। হাইকোর্ট খুবই গুরুত্বপূর্ণ, লোক আদালতও খুব গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হাইকোর্ট। আগের বছরে তোমাদের সুপ্রিম কোর্ট এসেছিল, ওই জন্য এবছরে হাইকোর্ট 2021-এর জন্য হাইকোর্ট খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন, আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর বললাম যে যদি তোমাদের এইসব প্রশ্নের নোটস দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি সেই নোটসগুলো রেডি করে অবশ্যই একটা ভিডিও করে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। আজকে এই অবধি, থ্যাংক ইউ।